সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং কর্মকর্তারা স্বীকার করেছেন গাজা যুদ্ধে ইসরায়েলি লক্ষ্যগুলো ব্যর্থ হয়েছে। তারা বলেছেন হামাস শাসক দল এবং প্রতিরোধ সংগঠন দুই রূপেই অক্ষত রয়েছে এবং যুদ্ধবিরতির পরও হামাসের হুমকি অব্যাহত রয়েছে। ইয়েদিওথ আহরনোথ পত্রিকার ফিলিস্তিনি বিষয়ক বিশ্লেষক আভি ইশাখারোফ ইসরায়েলি চ্যানেল 12-কে বলেছেন, ইসরায়েল সরকার 2 বছর আগে হামাসের শাসনকে উৎখাত করার যে প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি। দলটি গাজার শাসক কর্তৃপক্ষ হিসেবে টিকে আছে। ইসাখারোফ বলেন, যুদ্ধবিরতির সময় রাস্তায় রাস্তায় হামাস যোদ্ধাদের সরব উপস্থিতি ছিল। তারা ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিলেন। পরিচয় গোপন রাখতে তাদের মুখে ছিল মাস্ক আর গায়ে প্রতিরক্ষামূলক বর্ম। সেই সঙ্গে তারা কার্যকর শাসনও প্রদর্শন করেছেন। তিনি আরও বলেন, শাসক শক্তি হিসেবে হামাসের এই দীর্ঘস্থায়ী উপস্থিতি বর্তমানে মাঠের অস্বীকার্য বাস্তবতা। একইভাবে ইসরায়েলি সাংবাদিক ও লেখক হাইম লেভিনসন তার পর্যবেক্ষণে বলেছেন, হামাস একটি সুসংগঠিত সংগঠন হিসেবে টিকে আছে, যা একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। তিনি উল্লেখ করেন, 2 বছরের কঠিন যুদ্ধের পরও এই সংগঠন নিবেদিত প্রাণ যোদ্ধাদের নিয়ে একটি সম্পূর্ণ এবং সুশৃঙ্খল সামরিক কাঠামো বজায় রেখেছে এবং এটিকে ভাঙা সম্ভব হয়নি। এদিকে রিজার্ভ মেজর জেনারেল ইতসাক ব্রিক i24 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে রক্ষা করেছেন, যা তিনি অলৌকিক কোনো কিছুর চেয়ে কম নয় বলে বর্ণনা করেন। তিনি আরও বলেন, আজ যারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছেন, আমি তাদের সবাইকে সেনাপ্রধান আয়াল জামিরের কথা মনে করিয়ে দিতে চাই এবং আমি তার আগেই বলেছিলাম গাজা একটি মৃত্যুফাঁদ। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে পরাজিত করতে সক্ষম ছিল না। ব্রিক উল্লেখ করেন, সেনাবাহিনী বন্দীদের মুক্ত করার জন্য বর্বর শক্তি ব্যবহার করতে পারে না। আমরা এরই মধ্যে বিশ্বের সমর্থন হারিয়েছি এবং এখন আমরা চারপাশে বাড়তে থাকা হুমকিগুলোর মোকাবেলা করার সক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছে। যুদ্ধ বন্ধ করার এটি অতুলনীয় সুযোগ বলে বর্ণনা করেন তিনি। হামাসের বিষয়ে বলতে গিয়ে ব্রিক বলেন, যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়ে গেছে, কিন্তু হামাস নিরস্ত্র হবে না। এর চেয়েও বড় বিষয় হলো আমাদের চারপাশে যে বিপদগুলো উদ্ভূত হচ্ছে তা এর চেয়েও বড় হুমকি। হিজবুল্লাহ নিরলসভাবে পুনরায় অস্ত্র সজ্জিত হচ্ছে এবং ইসরায়েলের গুরুতর সামরিক পদক্ষেপও এই প্রক্রিয়াকে থামাতে পারবে না। সংগঠনটি সত্যিকারের বড় শত্রুতে রূপান্তরিত হচ্ছে। ব্রিকের বক্তব্যের প্রতিধ্বনি করে i24 নিউজের এক সাংবাদিক নিশ্চিত করেছেন, কার্যত গাজাকে নিরস্ত্র না করেই যুদ্ধ শেষ হয়ে গেছে। হামাস তার নেতৃত্বকে অক্ষত রেখে একটি কার্যকর সংগঠন হিসেবে রয়ে গেছে এবং টানেল নেটওয়ার্ক এবং সমগ্র সেক্টরের ওপর তাদের সামগ্রিক নিয়ন্ত্রণ বজায় রয়েছে। তিনি বলেন, বিকল্প কোনো শক্তির অনুপস্থিতির কারণে হামাস উপত্যকার সম্পূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাবে। তিনি মনে করিয়ে দেন, হামাস কিন্তু নিরস্ত্র হওয়া, পুনরায় অস্ত্র সংগ্রহ বন্ধ করা, অস্ত্র উৎপাদন বন্ধ করা বা টানেল খোঁড়া বন্ধ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন যৌথ বিবৃতিতে গাজার ভবিষ্যৎ শাসন এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। সংগঠনগুলো স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে যেকোনো বিদেশি ট্রাস্টিশিপ প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছেন, গাজার ভবিষ্যৎ শাসন, এর প্রশাসনিক কাঠামো এবং প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারণের বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনিদের নিজেদের মাধ্যমে নির্ধারিত হবে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো মিশরের সহযোগিতায় তাৎক্ষণিক ও বড় পরিসরে জাতীয় সম্মেলন ডাকার জন্য কাজ করছে বলে জানিয়েছে। এই সভার মূল লক্ষ্য হল ফিলিস্তিনি অবস্থানকে একীভূত করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা। বিবৃতিতে ফিলিস্তিনের সব শক্তি ও সংগঠনকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক ধারা শুরু করার জন্য জাতীয় দায়িত্ববোধ ও ঐক্যের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। তবে তারা পুনর্গঠন, পুনরুদ্ধার এবং উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আরব ও আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান। সংগঠনগুলো নিজের ভূমির উপর ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছে, দখলদারিত্ব অপসারণ, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মতো তাদের মৌলিক অধিকারগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সব ধরনের প্রতিরোধ অব্যাহত থাকবে।
যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের দখলদারিত্বের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়। তাদের মতে এই চুক্তি ফিলিস্তিনিদের স্থানান্তর এবং প্রতিরোধ সংগ্রাম উপড়ে ফেলার লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলো জোর দিয়ে বলেছে, আলোচক দল ফিলিস্তিনি জনগণের উপর ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের দাবির ভিত্তিতে কাজ করেছে এবং দখলদারিত্বের ক্রমাগত বাধার পরও চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে সক্ষম হয়েছে। এই চুক্তি আংশিকভাবে আমাদের জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে এবং ইসরায়েলি কারাগার থেকে শত শত বীর নারী পুরুষ বন্দীকে মুক্ত করতে সফল হয়েছে। তবে ফিলিস্তিনি সংগঠনগুলো সতর্ক করেছে, চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য এখনও গভীর সতর্ক এবং পর্যবেক্ষণ প্রয়োজন। তারা ইসরায়েলকে চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলতে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনগুলো ফিলিস্তিনি জনগণের দৃঢ়তা এবং সহনশীলতার প্রশংসা করে বলেছে, প্রতিরোধ যোদ্ধা এবং সমস্ত ফিলিস্তিনিদের অবিচলতা জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনকে তারা জোরপূর্বক স্থানান্তর প্রত্যাখ্যানকারী জনগণের ইচ্ছার উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তারা ইয়েমেন, লেবানন, ইরান এবং ইরাকের সমর্থনকারী ফ্রন্টগুলোকে গর্ব ও সম্মানের সঙ্গে অভিনন্দন জানান। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার এবং তুরস্কের বিশাল প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে অভূতপূর্ব বৈশ্বিক সংহতি আন্দোলন দেখা দিয়েছে তাকে অত্যন্ত মূল্যবান বলে অভিহিত করেন। তাদের মতে এটি নিশ্চিত করে যে ইসরায়েল এখন বিচ্ছিন্ন এবং এই বিচ্ছিন্নতা আরও বাড়বে। তারা বলেন, ফিলিস্তিন ও গাজার প্রতি বিশ্বের মুক্তিকামী মানুষের সংহতি একটি শক্তিশালী বার্তা দিয়েছে যে ফিলিস্তিনি ইস্যু এখন বৃহত্তম বৈশ্বিক রাজনৈতিক এবং মানবিক সংকট। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর এবং বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনির বাড়িঘরে ফেরা শুরু হওয়ার পর শুক্রবার মুখপাত্র আবু ওবায়দার আগের একটি ভাষণের অংশবিশেষ প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। পুরো যুদ্ধ জুড়ে নিজের মুখ আড়াল করে রাখা আবু ওবায়দা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। বড় কোনো ঘটনা বা বিজয়ের মুহূর্তে সম্প্রচারিত তার বক্তব্য গাজা এবং বাইরের ফিলিস্তিনিদের জন্য কৌশলগত গুরুত্ব বহন করত। 18 জুলাই দেওয়া ভাষণে আবু ওবায়দা বলেছিলেন, আমরা আমাদের মহান, ধৈর্যশীল, অবিচল এবং বিজয়ী জনগণকে সশ্রদ্ধ সালাম জানাই এবং আমাদের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে তাদের জন্য সর্বোচ্চ সম্মান ও সুসংবাদের কথা মনে করিয়ে দিতে চাই। আগে কিংবা পরে আল্লাহর আদেশ আসবে এবং সেই দিন মুমিনরা আল্লাহর সাহায্য ও বিজয় পেয়ে আনন্দিত হবেন। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। তার এই কথাগুলো ফিলিস্তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 2 বছরের অবিরাম বোমা বর্ষণের পর হাজার হাজার পরিবার গাজা সিটির ধ্বংসস্তূপ পার হয়ে তাদের ঘর বাড়িতে ফেরার সময় সেই কথাগুলো গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছে। 2 বছর ধরে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গাজা উপত্যকার উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী এই গণহত্যার শিকার হয়ে 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,70,000 মানুষ আহত হন। নিহতদের মধ্যে 460 জন অবরোধ চলাকালীন অনাহারে মারা যান, যাদের মধ্যে শিশু 154। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ শুক্রবার জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ইয়েলো লাইন পর্যন্ত ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। তিনি এক্সে লেখেন, সেন্টকম নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থানীয় সময় শুক্রবার দুপুর 12টায় ইয়েলো লাইন পর্যন্ত প্রথম ধাপের প্রত্যাহার সম্পন্ন করে। তিনি আরও বলেন, বন্দীদের মুক্তি দেওয়ার জন্য 72 ঘণ্টার সময় গণনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী চুক্তি কার্যকর হওয়ার 72 ঘণ্টার মধ্যে হামাস 20 জন জীবিত বন্দীকে মুক্তি দেবে এবং 28 জন মৃত বন্দীর দেহাবশেষ হস্তান্তর করবে। তবে আনাদুলু বার্তা সংস্থার মতে, চুক্তির শর্তাবলীতে মৃত বন্দীদের দেহাবশেষ খুঁজে বের করার ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় গ্রেফতার হওয়া 1700 জন বন্দীও মুক্তি পাবেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেভারিন বলেছেন, আমাদের বাহিনী গাজার ইয়েলো লাইন বরাবর অবস্থান করছে এবং সেনারা যে কোনো হুমকি দূর করতে কাজ করবেন। তিনি বলেন, 72 ঘণ্টার সময়কাল শুরু হয়েছে, যার মধ্যে আমাদের বন্দীদের মুক্তি দেওয়া হবে। আমরা গাজায় আটক বন্দীদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
ডেভেরিন বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, বড় চ্যালেঞ্জ বাকি আছে। এর আগে ইসরায়েল শুক্রবার ঘোষণা করে স্থানীয় সময় দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এদিন ভোরের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সরকার আনুষ্ঠানিকভাবে গাজার যুদ্ধ শেষ করা এবং বন্দীদের ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রস্তাব অনুমোদন করেছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে বন্দী জীবিত ইসরায়েলিদের আগামী সোমবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন খুব কম মানুষই জানেন। বন্দীদের ফিরিয়ে দেওয়া হবে, 28টি মরদেহ পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমি ইসরায়েলে যাব, নেসেটে বক্তব্য দেব, মিশরেও যাব, সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। বোমাবর্ষণ বন্ধ এবং ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার গাজার বিভিন্ন হাসপাতালে 155টি লাশ আনা হয়, যার মধ্যে 135টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। ওয়াফার তথ্য অনুযায়ী 43টি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল শিফা হাসপাতালে, 7টি মরদেহ একই অঞ্চলের আল আহলি আরব হাসপাতালে, 4টি নুসেইরাতের আল আওদা হাসপাতালে, 16টি দেইর আল বালার আল আকসা মার্টার হাসপাতালের এবং 32টি লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।